বললেন যে নাহিদ মানে তিনি বলছেন যে আমাদের গ্রুমিং করা ছেলে, আমাদের তৈরি করা ছেলে, ও আমাদের, এবং আমরা ওকে ডিল করি, এই কথাটা তিনি বলছেন। এবং আমি জেল থেকে আসার পরে গত বই মেলায় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটা বই লিখেছি, সেই বইতেও কিন্তু এই কথাটা উল্লেখ করেছি। কারণ জেলে কার সঙ্গে আমার কি আলাপ হতো সেটা ওই বইতে আমি লিখেছি, এটা নতুন করে আজকে বানিয়ে বলছি না। তার মানে নাহিদ ইসলাম যে জামায়াতের লোক, তাদের গ্রুমিং করা, তাদের তৈরি করা, তাদের কানেক্টেড লোক, এই কথা যখন বলছেন তখন আমরা জেলে এবং বাইরের অবস্থা খুব বেশি আমরা জানিও না যে আন্দোলন কোন দিকে যাচ্ছে, কিংবা এই আন্দোলনে গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হবে, পালিয়ে যাবে এবং নাহিদ ইসলাম নতুন দল করবেন, একদিন এদেশের আলোচিত নেতা হবেন, এটা তো তখন ওনার জানার কথা নয়। সেই অবস্থায় তিনি এই স্বীকারোক্তি দিয়েছিলেন। সুতরাং এই জামায়াত ইসলাম যেরকম গুপ্ত, সুপ্ত এবং প্রকাশ্য নানানভাবে নানান দলে নানান গ্রুপে তাদের নেতৃত্ব ঢুকিয়ে দেয়, ঠিক একইভাবে নাহিদ ইসলাম তাদের ছেলে, তাকে দিয়ে গণঅভ্যুত্থানের পরে তারা দল করিয়েছে এবং এই দলের প্রধান হয়েছে উপদেষ্টা থেকে ফেরত এসে। সুতরাং এই মুহূর্তে নাহিদ ইসলাম সহ এনসিপিতে আরও অনেক তাদের পন্থী যারা আছে, সে কারণেই জামায়াতের সঙ্গে জোট করেছে এইভাবে। পাশাপাশি মুক্তিযুদ্ধে একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তাকে নিয়েছে, এর আগে আরেকজন মুক্তিযোদ্ধা মেজর আক্তারকে নিয়েছিল, কিন্তু সেটাই জামাত লাভবান হতে পারেনি, কারণ মেজর আক্তারের পাগলামি এবং নানামুখী তার যে কথাবার্তা আচরণ, এটা এদেশে সাংঘাতিকভাবে বিতর্কিত। তাতে উল্টা জামাতের ক্ষতি হয়েছিল যে জামাতে ইসলামে মেজর আক্তারের মতো লোককে নিতে হয়। আর ওইদিকে কৃষ্ণ চন্দনা কি এক ভদ্রলোক খুলনার, তাকে নিতে হয়। এইদিকে ভারতের রয়ের এজেন্ট হিসেবে অভিযুক্ত এরকম একজনকে নিতে হয়, আর এইদিকে মেজর আক্তারকে। কিন্তু এইবার একদিকে তারা এনসিপিকে নিয়েছে, আরেকদিকে একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে নিয়েছে। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তিনি তার ফ্রাস্ট্রেশন থেকে তার দল ভেঙে যায়, তার দলের গুরুত্বপূর্ণ দুই নেতা বিএনপিতে জয়েন করে ধানের শীষ নিয়েছে, সেই রাগ থেকে ওই তিনি হয়তো ওই যে রাগ করে গ্রামে একটা কথা বলে যে ভাত মাটিতে ফেলে খায় রাগ করে, তবু প্লেটে খাবে না, সেই রকম অবস্থা। উনি ওই রাগ থেকে এটা করে থাকতে পারেন। এতে জামাত লাভবান হয়েছে একদিক থেকে, তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ, রাজাকার, আলবদর, আল শামস এবং গণহত্যা নানাবিধ যে অভিযোগ, সেইখানে তারা এখন বলতে পারবে যে এত বছর পরে তাদের সঙ্গে মুক্তিযোদ্ধারও যুক্ত হচ্ছে। আর একটা দিক থেকে এনসিপি যাওয়ায় এই একটা আওয়াজ তারা তুলতে পারে যে গণঅভ্যুত্থানের সম্মুখভাগে থাকা তরুণদের দল, যেটা জুলাইয়ের সৃষ্টি, সেই দলও তাদের সঙ্গে জোটে আছে, এ দেয়া জামাত লাভবান হবে বা হতে চেষ্টা করবে। কিন্তু চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হলো অলি আহমেদ, মুক্তিযুদ্ধ এবং তরুণদের দল এনসিপি। কারণ এনসিপির এই জোটে যাওয়ার মাধ্যমে তাদের একটা সম্ভাবনার মৃত্যু ঘটলো, তাদের কিছু ত্রুটি বিচ্যুতি থাকার পরেও একটা সম্ভাবনা জাগিয়েছিল এবং একটা নতুন ধরনের বন্দোবস্ত, নতুন রাজনীতি উপহার দিবে বলে তারা প্রতিশ্রুতি দিচ্ছিল। অন্তত সেই প্রতিশ্রুতির জায়গাটাও তাদের আর থাকলো না। আজকে তাদের বলতে হচ্ছে যে জামায়াত বিএনপির সঙ্গে জোট করেছিল, আওয়ামী লীগের সঙ্গে করেছিল, তার মানে হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি বা অন্য ট্রেডিশনাল যেই দলগুলো বিভিন্ন রকমের ত্রুটি বিচ্যুতি অভিযোগ নিয়ে চলছিল, এনসিপি তার থেকে বেটার কিছু তো হতেই পারে নাই, বরং অঙ্কুরেই তারা নিজেরা আত্মহত্যা করলো। ওকে, আমার একটি প্রশ্ন আছে। আপনি যেটা বললেন যে আপনাকে সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ তাহের যেটা বলেছিলেন যে নাহিদ ইসলাম আমাদের লোক, আমরা গ্রুমিং করেছি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে জামাত ইসলামের তাদের লোক হওয়া সত্ত্বেও ভিন্ন ভিন্ন দল করে থাকা, আবার সেই দলটা এনসিপি যখন হলো, এনসিপি থেকে বের হয়ে আরেকটি অংশ গেল, এবং তখন আমরা এটা শুনেছিলাম যে অংশটি বের হয়ে বাংলাদেশ করছে, তাদের ভেতরে একরকম দ্বন্দ্ব হচ্ছিল, তারা বেশি শিবির ঘেঁষা এরকমটা, বা প্রাক শিবির যারা ছিলেন, শিবির নেতা ছিলেন, তারা বের হয়ে গেলেন। তো এই যে ডিফারেন্ট অনেকগুলো অর্গানাইজেশন এখানে সংগঠন করছে যারা আসলে নিজেদেরই লোক, কিন্তু তারপরও অন্য সংগঠনগুলো করছে, এটার কি প্রয়োজনীয়তা? এখানে কি আপনার কাছে মনে হয় যে তার কি সেই চিন্তাবিদ মুসলিম স্কলার ফতুল্লাহ গুলেনের একটা মডেল কি আপনি দেখতে পান সেখানে? জামাত কি এরকম মডেল ফলো করছে? যদি তাই করে থাকে তাহলে সেখানে কি বিএনপি তাদের কৌশলের কাছে হেরে যাচ্ছে কিনা? সাক্ষাৎ হোসেন সায়ন্ত, আমি আপনার মন্তব্য ছোট করে শুনলাম। সময় বলবে হেরে যাবে কিনা, কারণ সামনে ইলেকশনের জনরায় দেখলে আমরা বুঝতে পারবো যে জামায়াতের কৌশলে কতখানি লাভবান হয়েছে। জামায়াত এই কৌশল আজকে নতুন করেনি, তারা আগেও এই কৌশল করেছিল। বিএনপির মধ্যেও তাদের পন্থী, আমরা এতদিন বলতাম বিএনপিতে জামায়াত পন্থী নেতা, কিন্তু আসলে পন্থী না কতজন কোন জায়গায় নিজেদের লোক ঢুকিয়ে রেখেছে সেটা এখন বিএনপিকেও ভাবতে হবে নতুন করে, যে তাদের দলের মধ্যে এরকম আওয়ামী লীগের মতো এরকম ফ্যাসিবাদের মধ্যে যে দল ঢুকে থাকতে পারে, তো এনসিপির মধ্যে নিজেদের লোক ঢুকিয়ে দিতে পারে, সেখানে বিএনপি তো তাদের মোটামুটি কাছাকাছি জাতীয়তাবাদী বিশ্বাসী এবং বাংলাদেশপন্থী, গণঅভ্যুত্থানের পক্ষে, ফ্যাসিবাদ বিরোধী অনেক দিক থেকে জামাতের সঙ্গে বিএনপির ঐক্য আছে। শুধু মুক্তিযুদ্ধ এবং ধর্মভিত্তিক রাজনীতি এই দুইটি ইস্যু ছাড়া
আরো অনেক আর বাকি অনেক উপাদান অনেক কিছু কিন্তু জামায়াত আর বিএনপির একটা ঐক্য আছে, কাছাকাছি অবস্থান আছে, সেই অবস্থায় বিএনপির মধ্যে ঢুকিয়ে দিতে পারে। এখন এটা বিএনপি জামাতের এই কৌশলের কাছে ফেল করলো কিনা এটাই নির্বাচনে জনরায় বলে দিবে। তবে জামায়াত ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ হয়েছে যে ইসলামে কিন্তু কেবলমাত্র যুদ্ধের সময় এইভাবে গুপ্তভাবে রাজনীতি করা বা আন্দোলন করা বা অন্যের মধ্যে থাকাটা জায়েজ আছে, এর বাইরে ইসলামও কিন্তু এইভাবে এটাকে মুনাফিকি বলে, এইভাবে গুপ্তভাবে থাকা সমর্থন করে না। সুতরাং তারা কোন পলিসি মেনটেন করে আগের বামপন্থী চরমপন্থী রাজনৈতিক সংগঠনগুলোর মতো সেই আদল নিচ্ছে, এতে তারা লাভবান হবে নাকি দেশের মানুষ তাদের মুনাফিক মনে করে বা এইভাবে অতি চালাক মনে করে প্রত্যাখ্যান করবে, সেটা জনরায়ে বোঝা যাবে। আমি ঠিক আছে, আমি আপনার কাছে আসবো। আমি আমাদের এখানে এনসিপির যে নেতা আছেন তাহসিন রিয়াজ, তাহসিনের কাছে একটু শুনতে চাই যে তাহসিন, আমরা তো দেখলাম যে অনেকে যারা নির্বাচন করার কথা ছিল, আপনারা অনেকগুলো জায়গায় মনোনয়ন সংগ্রহ করেছিলেন, সংগ্রহের ডাক দিয়েছিলেন, সেক্ষেত্রে আপনারা মাত্র 30 জনের জন্য সিট সমঝোতা করলেন এবং বাকিদেরকে নির্বাচন করতে দেওয়া হবে না, এরকমটা আমরা জানি। এবং শেষ এমন একটি সময়ে সেই সিদ্ধান্তটা আপনারা নিলেন যে যখন আসলে স্বতন্ত্র ইলেকশন করার জন্য যতটুকু সুযোগ দরকার, যতটুকু সময় দরকার, সেই সময়টাও তাদের হাতে আর নেই। আপনারা কি এটা আসলে আপনাদের সাথে যারা সহযোদ্ধা ছিলেন, যারা আসলে অন্য অনেক কিছু স্যাক্রিফাইস করে সেই দীর্ঘ গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এনসিপি কে সময় দিয়েছে, তার আগে নাগরিক কমিটিকে সময় দিয়েছে, তাদের সাথে আপনারা বিট্রে করলেন কিনা? এই বিট্রে করার কারণটা কি? ধন্যবাদ। আমি আসলে মানে আজকের ডিবেটটা খুব ইন্টারেস্টিং, মানে ইট সাউন্ডস লাইক 3 ভার্সেস 1, বাট ইটস ওকে, আই শুড ক্যারি ফরওয়ার্ড। থিং ইজ, দেখেন, না, 3 ভার্সেস 1 বলার কোনো কিছু নাই রিয়াজ, আপনি যদি বলতে চান আপনি সময় পাবেন, ঠিক আছে? একটু সময় দিবেন আমাকে অনুগ্রহ করে। আমি তো এখন যেমনটা আমরা শুনলাম যে জামাত ইসলামেরই যদি গ্রুম করা হয়ে থাকে নাহিদ ইসলামের দল, তাহলে তো নাহিদ ইসলামকেও আমি রাখলাম, আবার ইনভাইট করলাম। এখন ধরেন নাহিদ ইসলামের সাথে আবার একই রকম চিন্তা যদি ধারণ করে বাংলাদেশ, সেখান থেকেও আমি একজনকে রাখলাম, তাহলে তো আসলে খুব একটা লাভজনক হবে না, একই চিন্তায় আমরা পাবো। সেই রেসপন্সটা আপনি একটু আমার কাছ থেকে নেন। প্রথমত দেখেন, এটা শান্ত ভাইয়ের নিজস্ব কথা এবং তিনি যেটাকে রেফারেন্স করেছেন, তাহের ভাইকে রেফারেন্স করেছেন, এটা তাহের ভাইয়ের সাথে তার ব্যক্তিগত আলাপ। এটা সত্যতা উদ্ঘাটন করার ক্যাপাসিটি আমার আপনার নাই। আর তাহের ভাই সত্য বললো না তাহের ভাই মিথ্যা বললো, এটাও কি আপনি নিশ্চিতভাবে বলতে পারেন? শান্ত ভাই এটা কি বুকে হাত দিয়ে বলতে পারে যে তাহের ভাইকে আমি সত্যবাদী হিসাবে জানি, তিনি যেটা বলছেন সত্য বলছেন? কাজে দেখেন, এটা সত্য না মিথ্যা, আমার কাছে মনে হয়েছে এটা কমপ্লিটলি ফ্যালাসি। কাজে এটার উত্তর আমি দিচ্ছি না। নাহিদ ইসলাম জামাত ইসলামী লোক, এই যে ন্যারেটিভটা, এটা খুবই নিকৃষ্টতম একটা পজিশন। কারণ একটা লোক যে কিনা আজকের দিনের আগ পর্যন্ত, দ্যাট মিনস এই 8 দলীয় জোটের আগ পর্যন্ত জামাত ইসলামীর লোক ছিল না, আজকে জোটের ঘোষণা হওয়ার পর তিনি জামাত ইসলামীর লোক হয়ে গেলেন। এই ধরনের ফ্যালাসি, এই রাজনীতিটা আমরা নতুন না, এই রাজনীতিটা আমরা দেখেছি আগেও। এবং এভাবে করে এই যে ধরেন ফ্রেমিং করা রাজনীতিটা কিন্তু অনেকের পতন নিয়ে আসছে। কাজেই আমরা সেই পতনটা দেখার জন্য অপেক্ষায় রইলাম। সেকেন্ড প্রশ্ন আমি আপনাকে বলি, যেমনটা আপনি বলছিলেন যে জামাত ইসলামী শরিয়া আইন চায়। দেখেন, আমি জামাত ইসলামীকে ছোট্ট একটা নোট দিয়ে রাখি তাহসিন রিয়াজ, আপনি যে ফ্রেমিং এর কথাটা বলছেন, আমরা অনেক সময় এটা শুনি ফ্রেমিং এর কথাটা, সেই ফ্রেমিং এর ক্ষেত্রে আপনারা কতটুকু সহযোগিতা করছেন, সেই আত্ম উপলব্ধি আপনাদের আছে কিনা? আত্ম উপলব্ধির কিছু নাই তো, উই আর নট ডুইং রং এনিথিং। এটা তো আপনাদের, মানে আমার কাছে মনে হয় যে এই প্রশ্নটা যারা করছে তাকে আসলে বোঝানো দরকার, বা তাদেরকে আসলে এই আর্গুমেন্টটা দাঁড় করানো দরকার যে ইন হুইচ পয়েন্ট আমার রাজনৈতিক পজিশনটা ভুল হচ্ছে। ঠিক আছে, আমি উত্তরটা দিয়ে যাই। যেমন দেখেন, আপনি ফ্রেম করে দিলেন, আমি ফ্রেম ধরে বলি আর কি। হ্যাঁ, আপনি বললেন যে জামাত ইসলামী শরিয়া আইন চায়। আমি তো কোনো ধরনের অফিসিয়াল স্টেটমেন্টে এখন পর্যন্ত ওই ভুইফোর 2-4টা, আমি বারবার একটা ব্যাপার বলি, অ্যাজ আই এম রিপ্রেজেন্টেটিং এনসিপি হেয়ার, আমি কিন্তু জামাতকে ডিফেন্ড করছি না, আমার জামাতকে ডিফেন্ড করার কোনো কাজও নাই, আমার কোনো দায়ও পড়ে নাই। বাট দি থিং ইজ, আপনি যখন জামাত ইসলামী, যেহেতু একটা জোটের প্রক্রিয়া আমরা এখন আছি, আপনি এই পুরো জোটের উপর যেহেতু একটা জিনিস চাপিয়ে দিচ্ছেন যে তারা ইসলামী শরিয়া আইন চায়, আপনি কি আমাকে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট জামাত ইসলামীর পক্ষ থেকে দেখাইতে পারবেন যে তারা শরিয়া আইন চাইছে? চাই নাই। আমি বলি আপনি অবশ্যই দেখাতে পারবো। আপনি তাহলে আপনি অফিসিয়াল স্টেটমেন্ট, আমি একটু বলি, আমাদের এই প্রোগ্রামেই জামাতের নেতারা বলেছে ইসলামী শরিয়া আইন কায়েম করতে চায়। দিস ইজ দ্য কেস। আমি এটা বলতাম, আমি দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলতাম, দেখেন, একটা হচ্ছে অফিসিয়াল স্টেটমেন্ট, আপনি বুঝেন, মানে আপনি নিজেও, আপনি সাংবাদিকতার মানুষ, আমি আসলে আপনাদের থেকে অনেক ছোট, আমার নতুন করে এটা বোঝানোর কিছু নাই। একটা হচ্ছে অফিসিয়াল স্টেটমেন্ট, পজিশন, আর আরেকটা হচ্ছে টকশোর আলাপ। টকশোতে তো অনেক ধরনের আলাপ হয়, টকশোতে অনেক ধরনের মানুষ অনেক ধরনের কথা বলে, তাদের ওই স্টেটমেন্টটাকে পার্টি যখন ওন করে, আপনি আমি শেষ করি, আপনি আমাকে ডিসএগ্রি করতে পারেন, কোনো সমস্যা নেই। স্টেটমেন্টটা বললেন, এটাতে আমি ডিসএগ্রি করছি, কারণ আমরা এটা প্রত্যাশা করি না যে রাজনৈতিক দলের নেতারা পলিটিক্যাল ডিসকাশনে এসে যা বলবে সেটা দুজন কথা বলেছে, আপনি তাদের মাঝখানে, আপনি দুজনের কথার মাঝখানে ঢুকেন নাই, যদি হয়ে থাকে সেটা দুজন কথা বলেছে, আপনি দুজনের কারো কথার মাঝখানে ঢুকেন নাই, আপনি আমাকে প্রত্যেকটা কথা শেষ করার আগে আপনি আমার কথা মানে আপনি বলবেন, কিন্তু আপনি এটা বলতে পারেন না যে অফিশিয়াল স্টেটমেন্টে আপনি আমাকে একটু সুযোগ করে দেন। কথা বলছে সেটা হোয়াট আই ওয়ান্ট,
আপনি আমাকে একটু সুযোগ করে দেন, আমি একটু স্টেটমেন্টটা কমপ্লিট করি। হ্যাঁ বলেন হ্যাঁ, বলেন, আমি দেখেন, কমপ্লিটলি প্রথমত আপনাকে হচ্ছে সময় দিচ্ছি উইদাউট ইন্টারাপশন। আপনি বলেন। দেখেন, থিং ইজ আমরা এই ধরনের টক শোতে অনেক ধরনের ন্যারেটিভ, অনেক ধরনের আলোচনা, অনেক ধরনের পার্টি স্ট্র্যাটেজি ডিফারেন্ট ওয়েতে আসে। পার্টি কতটুকু ওন করে সেটা তাদের অফিসিয়াল স্টেটমেন্টের মাধ্যমে বোঝা যায়। এটা আমার নতুন করে বোঝানোর কিছু নাই, যারা রাজনীতির সাথে যুক্ত তারা এটা খুব ভালো করে জানে। এবার আমি আপনাকে একটু অন্য প্রসঙ্গে যাই, আমি জাস্ট ওয়ান বাই ওয়ান যাই। যেমন দেখেন, আজকে এই শোতে সায়ন্ত ভাই, আশরাফ কায়সার ভাই দুজনেই বললেন যে এনসিপির রাজনৈতিক মৃত্যু হয়েছে। দেখেন, আমরা একটা রাজনৈতিক সমঝোতার মধ্যে দিয়ে এগুচ্ছি, এবং এই রাজনৈতিক সমঝোতা কেন ইতিহাস টানে মানুষ? ইতিহাসটা তো এক্সাম্পল হিসাবে আসে, তাই না? মানে ইতিহাসটা তো অযথা, মানে অযাচিতভাবে কেউ টানে না। কাজে দেখেন, রাজনৈতিক মৃত্যু যদি আপনি এনসিপির রাজনৈতিক মৃত্যু যদি এই জোটের মাধ্যমে দেখেন, আমার কাছে মনে হয়েছে যে আপনি খুব আর্লি কমেন্ট করে ফেলছেন। আপনার একটু দেখা দরকার আমাদের আইডিওলজিক্যাল এক্সচেঞ্জটা কি হয়, আমরা আমাদের পার্টি পজিশন কতটা সক্রিয় জায়গায় রাখতে পারি না, সেটা আসলে আমার কাছে মনে হয় আজকে জোটের ঘোষণাটা এসছে, এর পূর্বে এই ধরনের স্টেটমেন্ট ডেভেলপ করে ফেলা ইটস টু আর্লি টু সে। আমার কাছে মনে হয় একটু সময় এই ক্ষেত্রে নেওয়ার প্রয়োজন। এবং আপনি দেখেন যে এই যে ধরেন আজকের একদিনের রাতারাতির ব্যবধানে জামাত ইসলামীর পুরো পাল্টা অবস্থান আমরা একটা অবস্থানে দেখতে পাই। যেমন শান্ত ভাই, উনি বিএনপিকে রিপ্রেজেন্ট করে, আমি জানি না উনি গুপ্ত কিনা, উনি কখনো বিএনপির পরিচয় দেয় না, কিন্তু বিএনপিকে রিপ্রেজেন্ট করে অলওয়েজ। এখন দেখেন, আমি একটা ব্যাপার বলি, বাংলাদেশে বেগম খালেদা জিয়া, আমাদের একেবারে এই জিনিসগুলো আমরা নিজেরা উইটনেস করেছি। বেগম খালেদা জিয়া জামাতের বড় বড় নেতাদের ছবি দিয়ে বড় বড় সমাবেশে তিনি এই ছবিগুলো দেখিয়ে বলেছেন যে এরা কেউ রাজাকার না, এদেরকে শুধুমাত্র দলীয় একটা স্বার্থে, বাংলাদেশের রাজনীতি বিভাজনের স্বার্থে তাদেরকে রাজাকার বলে। এখন আপনি আমাকে বলেন, তাহলে বিএনপির স্টেটমেন্ট কোনটা? খালেদা জিয়া যেটা বলেছে সেটা বিএনপির স্টেটমেন্ট, নাকি এখন যে ধরনের ভুইপন নেতারা রাস্তাঘাটে চিৎকার চেঁচামেচি করে বেড়াচ্ছে তাদেরটা আসলে অফিসিয়াল স্টেটমেন্ট? আমি কোনো পজিশন নিচ্ছি না, কিন্তু আই নট শেয়ারিং মাই পজিশন। আমি জাস্ট ইলাস্ট্রেট করতেছি। আমি তো শেষ করিনি, একটু বলতে চাই আমি শেষ করি। আপনি যদি আমার সাথে ডিবেট করেন আপা, তাহলে আমার মনে হয় তো বাকি দর্শকরা আছে, তারা আমার সাথে ডিবেট করে। আমি শেষ করি। দেখেন, সেকেন্ড আমি একটু বলতে চাই, আমরা একটা করে যাই। আপনি অফিসিয়াল স্টেটমেন্ট এবং টক শোতে যারা কথা বলে সেটার মধ্যে আপনি বলছেন যে এক না, সেটা ফারাক আছে। এটা সেই জায়গাতে আমি একটু প্রশ্ন করতে চাই আপনাদের, আপনারা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বললেন, টক শোতেও যে আপনারা বললেন, সেটা কি আপনাদের অফিসিয়াল স্টেটমেন্ট ছিল, নাকি টক শোতে অনেক কথা বলতে হয় বলে আপনারা বললেন? যে বললেন যে ভারতপন্থী এবং পাকিস্তানপন্থী কোন দল বাংলাদেশের রাজনীতি করতে পারবে না, সেটা কি আসলে জাস্ট বলার জন্য বলা ছিল, নাকি অফিসিয়াল স্টেটমেন্ট ছিল? যদি এটা হয়েই থাকে, আপনি বলছেন যদি এটা হয়েই থাকে যে অফিসিয়াল স্টেটমেন্ট এবং টক শোর কথা আলাদা, সেটাকে আমি বলবো দ্বিচারিতা। এই দ্বিচারিতাকে তো আপনার বরং ডিসকারেজ করা উচিত। আমি ডিসকারেজ করছি, পয়েন্ট আমি বলি। দেখেন, প্রথমত আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছি, দেয়ার ইজ নো ডাউট। পলিটিক্যাল রেটরিকে কিছু জায়গা হয়তো আমাদের বিভিন্ন নেতারা বিভিন্ন রকম মন্তব্য করেছেন। আমরা একটা কথা বারবার বলছি, কারো ইতিহাসের দায়িত্ব আমরা নিচ্ছি না। যদি আমরা ইতিহাসের দায় নিয়ে থাকি, তাহলে আপনি কি আমাকে সামনে বসায় শান্ত ভাইকে এই প্রশ্ন করবেন যে তাদের ইতিহাসের দায় আছে কিনা? আপনি কি শান্ত ভাইকে এই প্রশ্ন করবেন, বা পুরো বিএনপির এন্টায়ার পজিশনকে এই প্রশ্ন করেছেন কখনো যে তাদের ইতিহাসের দায় আছে কিনা? তাহলে দেখেন, না তাহসিন, আমি তো বলি নিশ্চয়ই করেছে, অনেকবার করেছে, এবং বিএনপি এটার জন্য ক্ষমা চাইবে কিনা সেই প্রশ্নও করেছে। কিন্তু আজকে তো নতুন করে সেই প্রশ্নটা আসছে না। আজকের ইস্যু হচ্ছে যেহেতু আপনারা একটা জোট করলেন সেই প্রসঙ্গে কথা বলা। না, আমরা তো আমাদের পজিশন ক্লিয়ার করেছি। আমাদের পজিশন কিন্তু খুবই নিট এন্ড ক্লিয়ার। আমরা কোনো আদর্শিক জোট করছি না। আমরা ভোটের মাঠে ভোটের বোঝাপড়া নিয়ে আমরা কিছু আলোচনা করেছি এবং আমরা একসাথে আগাচ্ছি। এখানে কারো আদর্শিক যে ভিউ, ওই ভিউটা তো আমরা কোথাও এক্সচেঞ্জ করছি না। এখন আপনি যদি এই ন্যারেটিভ ডেভেলপ করে আমার উপর চাপাই দিতে চান যে আমি জামাত ইসলামীর আদর্শিক লড়াই আমি লড়বো, আমরা সেই লড়াইটা কিন্তু লড়ছি না কোথাও। সেই লড়াই লড়ার জন্য সেই লড়াই লড়ার জন্য আমরা কিন্তু এই দায়িত্বও নেই নাই। আমরা বুঝতে চাই আসলে কি হয়। আমি আশরাফ কায়সার, আমি আপনার কাছে আসি। দেখেন, আপনি আমাকে কোনো কথাই বলতে দেন নাই, পুরো কথাই আপনি কথা বলে গেছেন। শেষ করেন, देयर আর সো মেনি আর্গুমেন্টস, আমাকে একটু শেষ করতে দেন। যেমন দেখেন, আশরাফ কায়সার ভাইরা আজকে যেটা বললেন যে অনেক বিরাট রকম একটা ঘটনা বাংলাদেশে ঘটে গেছে। দেখেন, আমার সমস্যা নাই, আপনারা বলতে পারেন, ক্রিটিক থাকবে। বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা বাংলাদেশের রাজনীতিতে এতদিন অ্যাবসেন্ট ছিল, সেটা হচ্ছে ক্রিটিসিজম। এই ক্রিটিসিজমকে আমরা অ্যাপ্রিশিয়েট করি। আপনি কি লক্ষ্য করেছেন কিছুদিন আগে, আপনিও বলেন না ইনফ্যাক্ট, দেখেন আপনি কি কিছুদিন আগে লক্ষ্য করেছেন যে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের উদ্ভাবক যারা, তারা বাংলাদেশে বিভিন্ন দল বিলুপ্ত করে তাদের রাজনীতি নির্মাণের জন্য বিভিন্ন ধরনের আসন সমঝোতা করেছে। এটা যে কি ধরনের একটা হঠকারী সিদ্ধান্ত, এবং এটা যে কি ধরনের একটা চিপ পলিটিক্স, এটা নিয়ে আমরা তো কোনো ধরনের আলোচনা করিনি। কাজে দেখেন, প্রবলেমটা ওইখানে না। প্রবলেমটা হচ্ছে বাংলাদেশে যে রাজনীতির মেরুকরণ হয়েছে, এই মেরুকরণটা অনেকে মেনে নিতে পারছে না। এই মেরুকরণটা অনেকে মেনে নিতে পারবে না। দ্যাট ইজ কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ডেবল। আমাদের পার্টি পজিশনের ক্ষেত্রে আমরা একটা ব্যাপার বারবার বলেছি, কি মেরুকরণ হয়েছে যেটা মেনে নেওয়া যাবে না, একটু খুলে বলেন তো। যে বাংলাদেশের মানুষের জন্য এমন কি মেরুকরণ হয়েছে যেটা মানুষের জন্য খুবই প্রয়োজনীয় এবং দরকার, এই মুহূর্তে আপনারা এমন কি নিয়ে এসেছেন? আমরা তো আপনার মুখ থেকে শুনেছি, আপনাদের এনসিপির মুখ থেকে শুনেছি অনেক নতুন প্রস্তাবনার কথা, কিন্তু এমন কি মেরুকরণ হলো? দেখেন, এটা খুবই অস্বাভাবিক প্রশ্ন। দেখেন, আমি সহজ করে বলি, বাংলাদেশের পলিটিক্যাল পার্টির বাংলাদেশের পলিটিক্যাল কালচারে কি মেরুকরণ
আপনি দেখেন নাই বাংলাদেশে 5 তারিখের পর বাংলাদেশে পুরো রাজনীতির সার্ফেসে বাংলাদেশে টোটাল একটা সিঙ্গেল পয়েন্ট পার্টি পজিশনে ছিল। বাংলাদেশ সেকেন্ড কোনো ডেভেলপমেন্ট ছিল না। আপনি বাংলাদেশে নেক্সট রাজনীতিতে কারা বাংলাদেশে একটা পার্টির বিরুদ্ধে দাঁড়ায় অন্য পার্টি ডেভেলপ করবে, নতুন নির্মাণ, নতুন রাজনীতি, নতুন বন্দোবস্তের জন্য কাজ করবে, এই সমস্ত কোনো আলাপ তো বাংলাদেশে ছিল না। এখন আমার মনে আমি ক্লিয়ার আমি শেষ করি, I'm not talking about myself, কিন্তু আপনি কিন্তু একটা ইউনিভার্সাল কোশ্চেন করেছেন। ইটস নট মানে অন মি, অন এনসিপি। আপনি যদি মেরুকরণের কথাই জিজ্ঞেস করে থাকেন, আপনি পলিটিক্যাল সার্ভিসের দিকে তাকান। বাংলাদেশে একটা পলিটিক্যাল ভ্যাকুয়াম তৈরি হয়েছিল। 10 মিনিট থাকতে পারবো, আমার আরেকটা